আমি মায়াবতীকে বললাম, আমি বুঝতে পারছি কি বোঝাতে চাইছো মায়াবতী, তোমার যদি কখনো সন্তান নাও হয় আমি তোমাকে কথা শোনাবো না কিংবা আফসোসও করবো না। মনে করো আমি তোমাদের সন্তান, আমি তোমাদের বাবা মা বলে ডাকবো। জীবনের সন্তান সব না, ভালোবেসে আজীবন আমৃত্যু পর্যন্ত একজন আরেকজনের পাশে থাকা যায়। দরকার পড়লে সন্তান এতিমখানা থেকে নিয়ে আসবো। গর্ভ থেকে জন্ম দিয়ে মা বাবা হতে হবে এমন কোনো কথা নেই। মায়াবতী, তোমাকে খুব ভালোবাসি, তুমি অপারেশনটা করে ফেলো, তোমাকে হারাতে চাই না মা, এখন থেকে আমি তোমাদের সন্তান। আমার মায়াবতী বিষয়টা বুঝলো। কয়েকদিন পর অপারেশন হলো। ছেলেকে বললাম, চল দেশ থেকে ঘুরে আয়, অনেক বছর হলো দেশে যাস না। অতঃপর সবাইকে নিয়ে দেশে ব্যাক করেছি। আমার মায়াবতীর বিষয়টা কাউকে বলিনি গ্রামের। আমি চাই না তার খুদ আমরা ছাড়া আর কেউ জানুক। ছেলেকে বলেছি, বাবা তুই মানসিক সাপোর্ট দিবি। ছেলে দেশে এসে তার বাবাকে হজে পাঠালো। আমি আরো খুশি হয়েছি যে ছেলেকে মানুষের মতো মানুষ করতে পেরেছি। ছেলের বাবা হজে থাকাকালীন আমার ফুপু মারা যায়। স্বাভাবিক মৃত্যু ছিল, তার বয়স হয়েছিল। আমার ফুপুকে আমার বাড়ি থেকে গোসল করিয়ে কাফন পরিয়ে ওখানে আমার ফুপার পাশে তাকে দাফন করা হয়। আমার অতি আপনজন, আমার শুভাকাঙ্ক্ষী দুনিয়া থেকে বিদায় নিল। মানুষ মরণশীল, এটা আমাদেরকে মানতেই হবে। আমার ছেলের বাবা হজ করে এসে তার ছেলের কাছে আবদার করলো তার মেজো মেয়েকে বিয়ে দেওয়ার খরচ দেওয়ার জন্য। এবার আমি প্রতিবাদ করে বললাম, আমি খুব হিংসুটে মহিলা। ছেলেকে বললাম, দেখ বাবা, তোর বাপের জন্য যা করছস আমি কখনো বাধা দেই না, কিন্তু ওদের জন্য কেন করবি? একদম কোনো খরচ করবি না। আমার ছেলে উত্তর দিল, পারবো না। তখন আমার ছেলের কাছে তার বাবা আবদার করলো তাকে 2টা দুধের গরু কিনে দেওয়ার জন্য। আমার ছেলে তাকে 2টা দুধের গরু কিনে দেয়। আমার বৌমা আমাদের বললো তার দেশে নিয়ে যাবে। আমরা রাজি হলাম। আমরা 3 জনে তাদের দেশে গেলাম। তাদের বাড়িতে যাওয়ার পর যা বুঝলাম, আমরা বাংলাদেশ থেকে এত দূর থেকে এসেছি, তাদের কোনো মাথা ব্যথা নেই। বিষয়টা আমি বা আমার ছেলে কেউই প্রকাশ করলাম না। আমরা ওর বড় ভাইয়ের বাড়িতে উঠেছি। পরের দিন বৌমার ছোট ভাইয়ের বাড়িতে আমাদের দাওয়াত ছিল। আমরা রাতের বেলা গেলাম দাওয়াত খেতে। নর্মালি আমরা সবাই একসাথে খাবার খেলাম। সেখান থেকে আসার পর হঠাৎ করে আমার বৌমা রক্ত বমি করতেছে। এক পর্যায়ে বমি শেষ করে শুধু রক্ত ফেলতেছে। হাসপাতালে তাড়াতাড়ি নিয়ে যায় আমরা সবাই মিলে। ওর বড় ভাইয়ের পুরো পরিবার ছিল। ফজরের আজানের পরপর আমার মায়াবতী দুনিয়া ত্যাগ করে। আমার মায়াবতীকে সাথে করে এদেশে এসেছিলাম, আর এখন কিনা যেতে হবে খালি হাতে। আমার ছেলে তো প্রায় পাগল হয়ে গেছে। আমার মায়াবতীর দেশে মায়াবতীকে সমাহিত করেছি। বুঝতে পারলাম না, সবাই একসাথে খাবার খেলাম, কারো কিছু হলো না, শুধু ওর কেন হলো? আর ওর খাবারে কি কিছু মেশানো ছিল আল্লাহ ভালো জানেন। আমার মায়াবতী বৌমাটাকে তার দেশে তার মা বাবার পাশে দাফন করে আমরা আবার দেশে চলে আসি। আমার ছেলেটা মানসিকভাবে খুব অবস্থা খারাপ হয়ে গেছে। এদিকে ছুটিও শেষ হয়ে আসছিল, জার্মানিতে ফিরতে হবে। আমি চাকরি জীবন থেকে অবসর নিয়ে নিলাম। আমার স্কুল থেকে আমাকে ছাড়তে চাইনি, কিন্তু ছেলের সাথে জার্মানিতে যাব, সেখানেই থাকবো, কারণ আমার ছেলেকে আমি একা ছাড়তে চাই না। আমার ছেলে ছাড়া আমার আর এই পৃথিবীতে কেউ নেই। এর মধ্যে খবর আসলো আমার বড় চাচি খুব অসুস্থ। তিনি খুব জটিল রোগে আক্রান্ত হয়েছেন। তার ছোট মেয়ে আর মেয়ের জামাই সহ তাকে ঘর থেকে বের করে দিয়েছে, কারণ তার মলমূত্র ত্যাগের গন্ধ নাকি তারা থাকতে পারে না। আমি আর যাইনি, তবে আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ যেন রহমত করে। একটা পর্যায়ে গিয়ে, একটা বয়সে গিয়ে মানুষ তার অতি শত্রুর প্রতিও শত্রুতা কিংবা ঘৃণা কাজ করে না। আমি আমার ছেলেকে নিয়ে জার্মানি চলে যাই। সেখানে গিয়ে আমার ছেলে বলল, মা এই ঘরটার মাঝে আমার দম বন্ধ হয়ে আসে, সারা ঘরে শুধু তার স্মৃতি। রাতে আমি আমার ছেলের সাথে ঘুমাতাম। আমার ছেলে খাটে ঘুমাতো আর আমি নিচে বিছানা করে ঘুমাতাম। আমার ছেলে অফিসে যাওয়ার সময় তার পিছে পিছে রেল স্টেশন পর্যন্ত যেতাম। ছেলে মানা করলে বলতাম একটু হেঁটে আসাও ভালো, এই জন্য যাই। আমার ছেলেটার অফিস ছুটি হলে রেল স্টেশনের কাছাকাছি গিয়ে বসে থাকতাম। তারপর ছেলেকে নিয়ে ঘরে ফিরতাম। আমার সারাদিন আমার ছেলেকে ঘিরে ছিল। এর মধ্যে আমার ছেলের অফিস অন্য শহরে বদলি হয়, আমরা সেখানে চলে যাই। সময় সময়ের নিয়মে চলে যায়। জীবন কখনো থেমে থাকে না। কয়েকটি বছর পার হয়ে যায় আমার মায়াবতীর মৃত্যুর। ছেলেকে বলেছি, বাবা আমার বয়স হয়েছে, আমি আর পারছি না, বাবারে আমাকে একটা বউ এনে দে, আমি আজীবন একা ছিলাম, আমাকে আর একা রাখিস না। আমার ছেলে বিয়ের জন্য রাজি হলো। এরপর প্রবাসী এক বাঙালি মেয়ের সাথে বিবাহ হয় আমার ছেলের। মেয়েটার বাড়ি ছিল রাঙামাটি। সে ডিভোর্সি ছিল, কিন্তু ভীষণ ভালো ছিল। জার্মানিতে অবৈধভাবে ছিল। আমার ছেলের সাথে বিয়ে হওয়ার পর বৈধ হয়। বিয়ের 2 বছর পর আমার ছেলের ঘর আলো করে একটি কন্যা সন্তান হয়। আমি ছেলেকে বললাম, বাবারে অনেক বছর তো হলো এদেশে থাকলাম, আমি এবার দেশে যাব, তুই বৌমা আর নাতি নাতি নিয়ে থাক, আমার এখানে আর ভালো লাগে না। অতঃপর আমি দেশে চলে আসি। দেশে আসার পর গায়ে এক অদ্ভুত শান্তি লাগে। আমাদের দেশের বাতাস মাটি আসলেই শান্তির। আমি গর্বিত, আমি বাঙালি। দেশে আসার পর আমার এক মামাতো বোনকে সাথে রাখলাম, কারণ আমি একা মানুষ। আমি দেশে আসার পর আবার স্কুলে জয়েন হওয়ার জন্য আবেদন করেছি এবং বলেছি এমনি পড়াতে চাই, কোনো বেতন দিতে হবে না। স্কুল কমিটি আমাকে সদরে গ্রহণ করেছে এবং কি আমাকে প্রতি মাসে একটা সম্মানই দেয়। আমার বড় চাচির নাকি খুব করুণ মৃত্যু হয়েছে শুনেছি। সে মারা যাওয়ার সময় পানিও পায়নি, এমনও শুনেছি। এর মধ্যে আবার আমার আরেকটি নাতি হয়। বাজারে সাজারে রাস্তাঘাটে আমার ছেলের বাবার সাথে প্রায় সময়ই দেখা হয়। আগে উনি আমাকে দেখলে এড়িয়ে যেতেন, কিন্তু এখন আমার সাথে কথা বলে, আমার খবরাখবর নেয়। আমার হাতে কিছু থাকলে
থাকলে সেটা বহন করে এগিয়ে দিতে চায়। আমি কিছু বলি না এবং পাত্তাও দেই না। আমার ছেলের বউ তার মেয়েকে নিয়ে দেশে এসেছে আর তার ছোট ছেলেটাকে আমার ছেলের কাছে রেখে এসেছে। সে মাত্র 2 দিনের জন্য এসেছিল, 2 দিনই ছিল। আমার নাতনিটাকে আমার কাছে দিয়ে চলে যায়, বলে মা আপনি আপনার নাতনিকে মানুষ করেন, আমরা পারবো না, আপনার একাকিত্ব কাটবে। আমি অবাক হলাম। আমি নাতনিকে রাখতে চাইলাম না, কিন্তু বৌমা জোর করে রেখে গেছে। আমি নাতনিকে আমার স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি। দুজনে একসাথে যাই, একসাথে আসি। মাঝে মাঝে নাতনির মাঝে নিজেকে খুঁজে পাই। নাতনি আমাকে দাদু ডাকা বাদ দিয়ে মা ডাকা শুরু করেছে। জীবন আমার এভাবেই কাটছে। জীবনে আমি সফল। আমি আমার আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করিনি। আমার জীবন এখনো সমাপ্ত হয়নি। দোয়া করবেন মিথ্যা দুনিয়াতে যতদিন বেঁচে আছি আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে।